অবশেষে ওসমান হাদির স্ত্রী মুখ খুলে রুমিন ফারহানা এই মামলায় ফেসেছে আজকে। হাদিকে হত্যা করলো যারা, তাদেরকে গ্রেপ্তার করতে পারে নাই, তারপরে তার ভাইকে চাকরি দিয়ে দায় এড়ানোর চেষ্টা। এদিকে আজ উসমান হাদি মামলার নতুন মোড় নিয়েছে। উসমান হাদির স্ত্রী আদালতে কেঁদে কেঁদে অনেক জবানবন্দি দেয়। রুমিন ফারহানা ফেসে যায় এই মামলায়। এই নিয়ে আজকে ফয়সালও গ্রেপ্তার হয়। দেশে নতুন পরিস্থিতি হয়েছে। আজকে আমি ইসিতেও একটা জবাব নিয়ে এসেছি, আর 22 তারিখে আমার প্রচারণার মাঠে থাকার কথা, কিন্তু বাধ্য হয়েই আমি আজকে ঢাকায় এসেছি। বিকজ আমার কাছে মনে হয়েছে প্রশাসন এবং পুলিশের যতটা নিরপেক্ষ থাকবার কথা ততটা নিরপেক্ষ নয়। আমার কর্মীদের বাড়িঘরে হামলা করা হয়েছে, তাদেরকে পিটিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে, মাথা ফাটানো হয়েছে। দর্শক, জুলাই যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে 12 ডিসেম্বর গুলি করা হয় এবং এখন পর্যন্ত যেই তথ্য আমরা পাচ্ছি যে আওয়ামী লীগের লোকজনই এই গুলিটা করেছে এবং করে তারা ভারতে পালিয়ে গিয়েছে এবং আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের লোকজন জড়িত এর সঙ্গে, কোনো সন্দেহ নাই যে পর্যন্ত অভিযোগ আমরা যেটা পাচ্ছি। তো এই হাদি আপনার আমার সকলের প্রিয় পাত্র ছিল। একজন নারী যেখানে ব্রাহ্মণবাড়িয়ায় তিনি ইলেকশন করতেছেন, যাকে বলা হয় রুমিন ফারহানা, আমি গত 2 দিন তার চোখ মুখ দেখে ঘুমাই নাই। শহীদ শরীফ ওসমান বিন হাদির পরিবারের জন্য আবাসন নিশ্চিত করতে 1 কোটি টাকার বিশেষ অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। উসমান হাদির মামলা নিয়ে 1 মাস ধরে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। সরকার 1 কোটি টাকা দিয়েছিল উসমান হাদির ফ্যামিলিকে। এইদিকে আজকে উসমান হাদির স্ত্রী নানান চাঞ্চল্যকর কথা সবার সামনে তুলে ধরে, অন্যদিকে উসমান হাদি মামলায় অনেক নতুন নাম জড়িত হচ্ছে। উসমান হাদি মামলার নতুন মাস্টার মাইন্ড দেখে সবাই অবাক হয়ে যায়। দর্শক শ্রোতা, বর্তমানে বাংলাদেশের রুমিন ফারহানাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে এবং রুমিন ফারহানার বিষয়ে সবাই কিন্তু প্রতিবাদ জানাচ্ছে এবং রুমিন ফারহানার কয়েকটি ঘটনার জন্য দেশের প্রত্যেকটা জনগণ তার বিরুদ্ধে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন উসমান হাদির মামলা নিয়ে রুমিন ফারহানার অবস্থা, অন্যদিকে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট, সবকিছু দেখতে পারবেন এই একটি নিউজ প্রতিবেদনে। এসেছে এক ভয়ঙ্কর সত্য, যেখানে শুটার ফয়সালের নামের সঙ্গে জড়িয়ে যাচ্ছে এমন এক শক্তি যার ছায়া সেনাপ্রধান পর্যন্ত বিস্তৃত বলে আলোচনা চলছে। এর মধ্যেই সামনে এসেছে আরেকটি তাৎপর্যপূর্ণ খবর। তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে হাদি হত্যার পেছনে এমন একজনের হাত রয়েছে যার কারণে শুটারকে জীবিত পাওয়া প্রায় অসম্ভব। কারণ ফয়সাল করিম মাসুদ যদি বেঁচে থাকে তাহলে ফাঁস হয়ে যেতে পারে সেই নাম যে দাবার বোর্ডে বসে পুরো খেলাটা চালিয়েছে, সেই মাস্টার মাইন্ড যার পরিচয় সামনে এলে কেঁপে উঠবে অনেক শক্ত ভিত। সবচেয়ে বড় প্রশ্নটা এখানেই, উসমান হাদির সঙ্গে রাষ্ট্রপতি ও সেনাপ্রধানের সম্পর্কটা কি ছিল? কি এমন জানতেন হাদি যার কারণে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়াই একমাত্র সমাধান হয়ে দাঁড়িয়েছিল? যখন রাষ্ট্রপতি আর সেনাপ্রধানকে নিয়ে হাদি হত্যায় নতুন মোড়, ঠিক তখনই রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিল শুটার ফয়সালের স্ত্রী সামিয়া। জানিয়ে দিল হাদি হত্যার টাকার উৎস, যা মাস্টার মাইন্ডের বুক কাঁপিয়ে দিয়েছে। প্রতিবেদনে আমরা উন্মোচন করব সেই সকল না জানা সত্যগুলো। তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। হাদির স্ত্রীর জবানবন্দির আগে প্রথমে ফয়সালের লেনদেনের মধ্যে 65 লাখ টাকার একটি লেনদেন নিয়ে মাঠে নামবো আমরা। খুঁজে বের করব হাদিকে হত্যার ঠিক 1 মাস আগে কেন ফয়সাল 65 লাখ টাকার এই সঞ্চয়পত্র কিনেছিল স্ত্রীর নামে। খোঁজ নিতে এবার সেই ব্যাংকে ঢোকার চেষ্টা অনুসন্ধান টিমের। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ক্যামেরার সামনে কথা না বললেও জানান ব্যবসার কথা বলে 2023 সাল থেকে এই ব্যাংকে লেনদেন করে ফয়সাল। ব্যাংক লেনদেনের তথ্য বলছে ফয়সালের প্রতিষ্ঠান অ্যাপল সফট আইটির নামের হিসাবে গত বছরের 3 নভেম্বর জমা হয়েছে 42 লাখ টাকা, যা আবার এসেছে মিডল্যান্ড ব্যাংকে থাকা তার অ্যাকাউন্ট থেকে। সেই টাকা একজন পাঠিয়েছিল পে অর্ডারের মাধ্যমে। পরে 4 নভেম্বর অ্যাপলসফট আইটির হিসাব থেকে 65 লাখ টাকা দিয়ে স্ত্রী সামিয়ার নামে সঞ্চয়পত্র কেনে ফয়সাল। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সামিয়াকে জিজ্ঞাসাবাদে জানতে পারে ফয়সাল পরিবারের জন্য এই টাকা রেখে গিয়েছিল। ফয়সালের স্ত্রী রিমান্ডে জানিয়েছে ঘটনার একজন এক ধরনের ভূমিকা পালন করেছে। কেউ ঘটনার পূর্ববর্তী সময়ে সেগুলো জানা সত্ত্বেও সেটা গোপন করেছে, আবার ঘটনার পরবর্তী সময়ে তাদেরকে পালিয়ে যেতে সহায়তা করেছে এবং অস্ত্র সরবরাহ করেছে। ফয়সালের দেশের বাইরেও দুবাইয়ে সম্পদ থাকার তথ্য পেয়েছে তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদে সামিয়া জানান হত্যার আগেই ফয়সাল পুরো পরিকল্পনা করে রেখেছিল। হত্যা কিভাবে হবে, আত্মগোপনে চলে যাওয়ার পর পরিবার কিভাবে চলবে। সে কারণেই স্ত্রীর ভরণপোষণের জন্য এই 65 লাখ টাকা সঞ্চয়পত্রে বিনিয়োগ করা হয়েছিল, যাতে প্রতি মাসে লাভের টাকা দিয়ে পরিবার চলতে পারে। প্রশ্ন জাগে, একজন শহীদ জুলাই যোদ্ধার খুনির সাথে একজন রাষ্ট্রপতির কিসের সম্পর্ক? কেন তিনি তাকে টাকা দিয়ে হাদিকে খুন করালেন? এই জবাবদিহিতা জনগণের দাবি।
যারা জুলাই বিপ্লবের কথা বলে উপদেষ্টা হয়েছেন তাদের নাকের ডগায় এই খুনি মাস্টারমাইন্ডরা বসে আছে। অন্যদিকে হাদির খুনিদের টাকা দিয়ে সাহায্য করে ভিআইপি প্রোটোকলে লুকিয়ে রাখছেন রাষ্ট্রপতি। এটা জুলাই চেতনার সাথে চরম বেইমানি। প্রিয় দর্শক, আপনারা যারা হাদি হত্যার মূল হত্যার বিচার চান, কমেন্টে লিখুন হাদি হত্যার বিচার চাই। জুলাইয়ের তপ্ত দুপুর থেকে বিজয়নগরের নিস্তব্ধ গলি একটি নাম বারবার প্রতিধ্বনিত হয়েছিল বিপ্লবের মিছিলে। তিনি চেয়েছিলেন একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ, যেখানে অধিকারের লড়াইয়ে আর কোনো রক্ত ঝরবে না। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে সেই স্বপ্নসারথি নিজেই মিশে গেছেন মাটির অতলে। শরীফ ওসমান বিন হাদি, যিনি রাজপথ কাঁপিয়ে এখন না ফেরার দেশের বাসিন্দা। তার কণ্ঠ স্তব্ধ হয়ে গেলেও তার সেই ত্যাগের মহিমা আজ রাষ্ট্রকে বাধ্য করেছে মমতার হাত বাড়িয়ে দিতে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির পরিবারের জন্য আবাসন নিশ্চিত করতে 1 কোটি টাকার বিশেষ অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ এই সংক্রান্ত একটি নথিতে চূড়ান্ত অনুমোদন দিয়েছেন। রাজধানীর লালমাটিয়ায় সরকারি কর্মকর্তাদের জন্য নির্মিত দোয়েল টাওয়ারে 1215 বর্গফুটের একটি ফ্ল্যাট কেনা ও সেটি সুসজ্জিত করার জন্য ব্যয় করা হবে এই অর্থ। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আবেদনের প্রেক্ষিতে অর্থ বিভাগ জানিয়েছে, চলতি 2025-26 অর্থ বছরের আবাসিক ভবন খাত থেকে এই অর্থ বরাদ্দ রাখা হয়েছে। এই ফ্ল্যাটটি ব্যবহার করবেন হাদির স্ত্রী ও সন্তান। তবে বরাদ্দ চূড়ান্ত করার আগে তাদের শর্ত দেওয়া হয়েছে পরিচয় নিশ্চিত করার। গত 12 ডিসেম্বর ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে গণসংযোগকালে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হয়েছিলেন ওসমান হাদি। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় 18 ডিসেম্বর তার মৃত্যু হয়েছিল। হাদির মৃত্যুর পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রতিশ্রুতি দিয়েছিলেন রাষ্ট্র এই বীরের পরিবারের সম্পূর্ণ দায়িত্ব নেবে। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় এর আগে হাদির বড় ভাইকে বার্মিংহামে সহকারী হাইকমিশনে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল। আজকের এই বরাদ্দ যেন সেই অঙ্গীকারেরই এক দৃশ্যমান বাস্তবায়ন। জুলাই যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে 12 ডিসেম্বর গুলি করা হয় এবং এখন পর্যন্ত যেই তথ্য আমরা পাচ্ছি যে আওয়ামী লীগের লোকজনই এই গুলিটা করেছে এবং করে তারা ভারতে পালিয়ে গিয়েছে এবং আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের লোকজন জড়িত এর সঙ্গে, কোনো সন্দেহ নাই যে পর্যন্ত অভিযোগ আমরা যেটা পাচ্ছি। তো এই হাদি আপনার আমার সকলের প্রিয় পাত্র ছিল। তিনি বলেছেন জান দেব জুলাই দেব না, এবং তার মৃত্যুর পরে তার জানাজায় যে পরিমাণ লোক হয়েছে সেই পরিমাণ লোক তারা প্রমাণ করেছে দুইটা জিনিস। একটা হচ্ছে তারা হাদি কতটা ভালোবাসে, দ্বিতীয় হচ্ছে তারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। যাই হোক, আমার আলোচনা আজকে সেজন্য না। তো গত সপ্তাহে আমরা জানলাম যে ওসমান হাদির ভাই ওমর হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত বাংলাদেশ সরকারি হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন যে হাদির ভাইয়ের কি যোগ্যতা যে যুক্তরাজ্যের মতো জায়গার হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছে। আমি জানি না আসলে ওসমান হাদির ভাই ওমর হাদি লেখাপড়া কি। হয়তো সরকার তার লেখাপড়া ঠিকই জেনেছে, জেনে চাকরিটা দিয়েছে। তবে আমি মনে করি যে যদি এই বার্মিংহামে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন যদি তাকে ভালোভাবে ট্রেনিং দেয় তাহলে হয়তো সেটা পারবে, এবং আমি সাধুবাদ জানাই। শুধু কি তাই, এই 2 দিন আগে দেখলাম যে ওসমান হাদির পরিবারকে 1 কোটি টাকা মূল্যের একটা ফ্ল্যাট দিবে সরকার, যে ফ্ল্যাটের দাম 1 কোটি টাকা। এবং তাই না, হাদির পরিবারকে আরো 1 কোটি টাকা ক্যাশ দেওয়া হবে। তাহলে 1 কোটি টাকা ফ্ল্যাট, 1 কোটি টাকা ক্যাশ, মোট 2 কোটি টাকা। আমি এটাকে সাধুবাদ জানাই, কারণ যেই ছেলেটা এই জুলাই যোদ্ধা ছিল এবং আজীবন ইনসাফের পক্ষে সে লড়েছে, সে কিন্তু এই জুলাইকে পুঁজি করে কোনো দুর্নীতি করে নাই। সে আজীবন লড়াই করেছে, সংগ্রাম করেছে এবং খুব করুণভাবে তার মৃত্যু হয়েছে। দর্শক, ওসমান হাদির মৃত্যুর মাত্র 6 দিন পরে ময়মনসিংহের ভালুকায় আরেকটি নৃশংস কাণ্ড সংঘটিত হয়। সে হচ্ছে দীপু চন্দ্র দাস, একজন কারখানা শ্রমিককে ধর্মীয় অবমাননার মিথ্যা অভিযোগ তুলে তাকে নির্মম ভাবে একদম শেষ করে দেওয়া হয়। দীপু চন্দ্র দাসকে যেই পৈশাচিক কায়দায় শেষ করে দেওয়া হয় এটা আমি বলতে পারবো না, কারণ বললে ফেসবুক ইউটিউব রেস্ট্রিকশন দিবে, কারণ এত নির্মম কাহিনী বর্ণনা করা যায় না। আসলে না মুসলমান না, কারণ মুসলমান ধর্মে তো এগুলো বলা নেই। কিছু উগ্রবাদী তাকে এই মিথ্যা ধর্মীয় অবমাননার অভিযোগে তাকে নিষ্ঠুর কায়দায়, এবং তাদের কয়েকজনকে কিন্তু সরকার গ্রেপ্তার করেছে। কিন্তু অভিযোগ আছে যে কয়েকদিন পরেই এরা জামিনে বের হয়ে যায়। শেখ হাসিনার 15 বছর থেকে শুরু করে এই পর্যন্ত যত হিন্দু নির্যাতন হয়েছে, কোনো হিন্দু নির্যাতনের বিচার ঠিক মতো হয়নি। শেখ হাসিনা নিজেও করেন নাই। স্বাধীন মেম্বার এখনো ঘরে, কুমিল্লার এমপি বাহার সেই ভারতে আছে, আরো এরকম অনেক আছে। হাসিনার আমলেই কোনো হিন্দু নির্যাতনের বিচার হয়নি। বেনজির পর্যন্ত পুলিশের প্রধান অনেক হিন্দু নির্যাতন করেছে। তো এখনো অনেকে মনে করে যে এই দীপু চন্দ্র দাসকে যারা মেরেছে তারা কয়েকদিন পরে আসতে জামিনে বের হয়ে যাবে। ওই জামিনে বের হওয়ার আগে ওই সাংবাদিকদেরকে টাকা দেয়,
তারপরে ম্যাজিস্ট্রেটকে টাকা দেয়, ওসিকে টাকা দেয়, এরা সব গোপন রাখে। সে আস্তে জামিনে বের হয়ে তার মতো বসবাস করে, কেউ জানেও না। অথবা সে যেমন ময়মনসিংহের মানুষ হয়তো চট্টগ্রামে গিয়ে চাকরি করে, এরকম আর কি। এটা যেন না হয়। এখন আজকের ভিডিও আমার সেজন্য না, আমার কথা হচ্ছে যে ওসমান হাদি মারা গেল, তার ভাইকে আপনি যুক্তরাজ্যের বার্মিংহাম হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে চাকরি দিলেন। ওসমান হাদির পরিবারকে 1 কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনে দিবেন। ওসমান হাদির পরিবারকে আরো নগদ 1 কোটি টাকা দিবেন। খুব ভালো কথা। দীপু চন্দ্র দাসের পরিবার কি নাই? দীপু চন্দ্র দাস কি পানিতে ভেসে আসছে? তার কোনো পরিবার নাই? যে দীপু চন্দ্র দাস, সে তো আমাদেরই নাগরিক, আমাদেরই ভাই, তাকে এভাবে মারা হলো। তাহলে ওসমান হাদির পরিবার যদি 2 কোটি টাকা পায়, দীপু চন্দ্র দাসের পরিবার কি 1 কোটি টাকা পাবে না? গত বছরের 23শে ডিসেম্বর শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিআর আবরার তিনি ময়মনসিংহে গিয়ে দীপু চন্দ্র দাসের পরিবারের সঙ্গে দেখা করেছেন এবং বলেছেন যে দীপু চন্দ্র দাসের পরিবারের দায়িত্ব সরকারের। এখন সরকার কি দায়িত্ব পালন করেছে এই পর্যন্ত, সেটাও তো আমরা জানতে চাই। ওসমান হাদির মৃত্যুর মাত্র 6 দিন পর দীপু চন্দ্র দাস মারা গেছে, অনেকদিন হয়ে গিয়েছে। এবং সিআর আবরার তার কয়দিন পরে গিয়েছে, তার 1 সপ্তাহ পরে গিয়ে দীপু চন্দ্র দাসের পরিবারকে বলেছেন যে দীপু চন্দ্র দাসের পরিবারের দায়িত্ব সরকার নেবে। তাহলে এখন পর্যন্ত সরকার কি দায়িত্ব পালন করলো সেটা তো আমরা জানতে চাই। সরকার বলুক যে আমরা এই দায়িত্ব পালন করেছি, আমরা জনগণ, আমাদের জানার অধিকার আছে। এখন আপনি ওসমান হাদির পরিবারকে কোটি কোটি টাকা দিবেন, তারপর চাকরি দিবেন, এই জন্য ধন্যবাদ জানাই। ওসমান হাদি আমার খুব পছন্দের মানুষ ছিলেন, আল্লাহ পাক বেস্ট নসিব করুক। কিন্তু দীপু চন্দ্র দাসের পরিবার কি 2 কোটি না 1 কোটিও পেতে পারে না? তার পরিবারের কেউ কি অন্তত যুক্তরাজ্যের বার্মিংহামে দ্বিতীয় সচিব পদ চাকরি না পেলেও একটা কি ছোট চাকরি পেতে পারে না? নাকি দীপু চন্দ্র দাস হিন্দু, সে ওসমান হাদির মতো বড় লিডার না, সে ওসমান হাদির মতো শিক্ষিত না, এবং সে ওসমান হাদির মতো জুলাই যোদ্ধা না, সে একজন শ্রমিক, এই কারণে তাকে শুধু মিথ্যা আশাই দিয়ে গিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিআর আবরার। দর্শক, যেই রাষ্ট্র নাগরিকদের মধ্যে বৈষম্য করে, যেই রাষ্ট্র নাগরিকদের সম অধিকার নিশ্চিত করতে পারে না, সেই রাষ্ট্রের সমাজেও সমতা আসে না। সেই রাষ্ট্র সবসময় বিভাজনের দিকে ধাবিত হয়, এবং যেটা কিন্তু একটা মারাত্মক অশনি সংকেত প্রত্যেকটা রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য। একটা রাষ্ট্রে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যেই হোক না কেন, রাষ্ট্রের চোখে সবাই সমান থাকবে, সরকারের চোখে সবাই সমান থাকবে। আপনি ওসমান হাদিকে এত কিছু দিলেন, আপনি কেন দীপু চন্দ্র দাসকে আপনি কিছুই দিচ্ছেন না? কথা দিয়েও আপনি দিচ্ছেন না। এর উত্তর কে দিবে? যদি দিয়ে থাকেন আমরা জানতে চাই যে হ্যাঁ, আমরা দীপুর পরিবারের জন্য এটা করেছি। আজকে আমি ইসিতেও একটা জবাব নিয়ে এসেছি, আর 22 তারিখে আমার প্রচারণার মাঠে থাকার কথা, কিন্তু বাধ্য হয়েই আমি আজকে ঢাকায় এসেছি। বিকজ আমার কাছে মনে হয়েছে প্রশাসন এবং পুলিশের যতটা নিরপেক্ষ থাকবার কথা ততটা নিরপেক্ষ নয়। আমার কর্মীদের বাড়িঘরে হামলা করা হয়েছে, তাদেরকে পিটিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে, মাথা ফাটানো হয়েছে, বাড়িতে আগুন দেয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো মামলা হয় নাই। সো আমি নির্বাচন কমিশনকে অবহিত করতে এসেছি যে যেহেতু আমি একজন স্বতন্ত্র প্রার্থী এবং আমি বড় দলগুলোর বিরুদ্ধে আমাকে লড়াই করতে হচ্ছে, প্রশাসন যদি এখানে একদম স্ট্রেইট নিরপেক্ষ না থাকে, তাহলে আরেকটা 5ই অগাস্টের মতন কিংবা 2018 নির্বাচনের মতন আরেকটা নির্বাচন যদি হয় বাংলাদেশে, তার পরিণতি ভালো হবে না, কারো জন্যই ভালো হবে না। সো এই বিষয়গুলো আমি আসলে কমিশনকে অবহিত করেছি। আজকে ইউরোপীয় ইউনিয়নের অবজারভারদের সাথে আমার বৈঠক আছে, আমি তাদেরকেও বিষয়গুলো অবহিত করব, এবং আমি খুব স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, অন্তত বাংলাদেশের নির্বাচন নিয়ে কারচুপির খেলা কোনো রাজনৈতিক দল যেন করবার স্পর্ধা না দেখায়। আমি সকল দলকেই আহ্বান জানাবো, নির্বাচনের মাঠে একটা সুষ্ঠু নির্বাচন যাতে হয়, সেই জন্য মানুষ 15 বছর লড়াই করেছে। আমরা যেই দলেই ছিলাম, আমরা আমাদের অবস্থান থেকে লড়াই করেছি। সো আরেকটা কারচুপির নির্বাচন, আরেকটা ম্যানিপুলেটেড ইলেকশন বাংলাদেশে আমরা হতে দেব না ইনশাল্লাহ। আমি ডেফিনেটলি নির্বাচন। বাংলাদেশে একজন নারী যেখানে ব্রাহ্মণবাড়িয়ায় যিনি ইলেকশন করতেছেন, যাকে বলা হয় রুমিন ফারহানা, আমি গত 2 দিন তার চোখ মুখ দেখে ঘুমাই নাই। এমন আকৃতি, একজন ম্যাজিস্ট্রেটের সামনে এই রকম করে চোখ তুলি বলতেছেন, আঙ্গুল দেখাই বলছেন খেলা হবে। এক আঙ্কেল বিদায় হয়েছে, আর এক আন্টি বাংলাদেশত রেখে গেছে রুমিন ফারহানাকে। কথা কোন ঠিক না? ম্যাজিস্ট্রেটকে আঙ্গুল তুলে এইভাবে কথা বলে, তাকে বাংলাদেশের মানুষ বলছেন তিনি হলেন একজন বিন্দু মাসি। কথা কোন ঠিক না? একটা ইন্ডিয়া আছে, একটা বাংলাদেশে আছে। ভাইজান, বাংলাদেশে ওনার আসনে আর একজন আলেম ইলেকশন করেছেন, তার নাম খতিবে বাঙ্গাল। তিনিও একজন বক্তা মানুষ, মুরব্বী মানুষ, উনিও ফাটাকেষ্ট বক্তা, নাম তার হলো জুনাইদ আল হাবিব। দুইজনে এমন বক্তা, গোটা বাংলাদেশ ইলেকশন বাদ দিয়ে ওমারে কাণ্ডকীর্তি দেখতেছে। কথা কোন ঠিক না? দুইজনে একজন আর একজনের বিরুদ্ধে গান চলতেছে খালি।
দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, বিশেষ করে এখানে উসমান হাদির মামলার বিষয়ে কথা হয় এবং রুমিন ফারহানের বিষয়ে কথা হয়। গাছ এই বিষয়গুলো দেখে এবং উসমান হাদির মামলা নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।